ওকে। সো সবাই বুঝতে পেরেছেন? কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা। সো শুরু করার আগে আমি একটু সবার কাছ থেকে পরিচয় জেনে নেই, তাহলে আমাদের কোঅপারেশন গুলো ভালো হবে এবং আমি আমারও পরিচয় একটু তুলে ধরবো। আমি আমার প্রেজেন্টেশনেই আমার পরিচয় তুলে ধরবো, সমস্যা নেই আমার স্লাইডে। সো প্রথমে আমি দেখতে পাচ্ছি ইমরান গালিব। আপনি একটু আজকে বলেন আপনার পরিচয়। কোথায় থাকেন? আপনার আচ্ছা, ইউনিভার্সিটি জি, এবং কোথায় পড়ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হচ্ছে ইমরান গালিব। আমি ঢাকার মিরপুরে থাকি, মিরপুর পল্লবীতে। আমি আইএসটি তে পড়ালেখা করতেছি, ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ওকে, ওকে। কোন ডিপার্টমেন্টে আছেন? আমি সিএসসি ডিপার্টমেন্টে। সিএসসি তে আছেন। ওকে। নাইম ইসলাম। আসসালামু আলাইকুম। আমার নাম নাইম ইসলাম। আমি ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটে পড়ছি, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট। আমার বাসা বগুড়াতে, আর এখন আমি ঢাকাতে আছি। আচ্ছা, আচ্ছা। বগুড়াতে বাসা, ঢাকাতে আছেন। ভেরি গুড। সাদমান হোসেন। ভয়েস আসছে না আপনার। আপনার ভয়েস আসছে না। মাইক্রোফোনটা এবার আসছে। এখন শোনা যাচ্ছে ভাইয়া? হুম, হুম। এখন শোনা যায়। জি। আমি সালমান সাকিব হোসেন। আমি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এআইবি স্টুডেন্ট। আমি ট্রিপলি ডিপার্টমেন্টের এবং বর্তমানে আমি ঢাকাতেই থাকি, ধানমন্ডিতে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শারমিন শোভা। শারমিন শোভা কি আছেন? শারমিন শোভা কি আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয়টা একটু যদি তুলে ধরতেন। আমি শারমিন সুলতানা শোভা, যশোর থেকে বলছি। আর পড়াশোনা করছি খুলনা ইউনিভার্সিটিতে, ইসিতে। ইসিতে। ওকে, থ্যাংক ইউ। আশিক কবির। আসসালামু আলাইকুম। আমি আশফিক কবির। আমি আইডিয়াল স্টুডেন্ট কলেজে ক্লাস 10 এর ছাত্র। আমি সায়েন্স নিয়ে পড়তেছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো আমরা এখন শুরু করি আমাদের প্রেজেন্টেশন। আমি স্লাইড শেয়ার করব এখন। তার আগে স্লাইডটি বের করি। আচ্ছা। সো আজকে আমরা দেখব ইমপ্যাক্ট অফ রোবোটিক্স। রোবোটিক্সের ইমপ্যাক্টটা কোন কোন সেক্টরে আছে, হ্যাঁ, অপরচুনিটি কি কি আছে, এবং আমার পার্সোনালি বানানো কিছু রোবট আমি দেখাবো। এবং আমরা দেখব কিভাবে আমরা রোবোটিক্সটা শুরু করতে পারি, কি কি ইনস্ট্রুমেন্ট দরকার হচ্ছে, কি কি সফটওয়্যার দরকার হচ্ছে। সো শুরু করা যাক। সো আমরা এখন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে আছি। প্রথম যখন শিল্প বিপ্লব হয়েছিল, ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যখন হয়েছিল স্টিম ইঞ্জিনের মাধ্যমে, অর্থাৎ যখন স্টিম ইঞ্জিন আবিষ্কার হয় তখন প্রথম শিল্প বিপ্লব হয়েছিল, এবং এই স্টিম ইঞ্জিন সারা পৃথিবীতে পৌঁছাতে 100 বছর সময় লেগেছিল। আমাদের বাংলাদেশেও স্টিম ইঞ্জিন ছিল, স্টিম ইঞ্জিনের মাধ্যমে ট্রেন চলতো, প্লেন চলতো। সো এই আবিষ্কারটা সারা পৃথিবীতে আসতে 100 বছর সময় লেগেছিল। তখন ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছিল। যখন সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হলো সেটা ইলেকট্রিসিটির মাধ্যমে, যখন বিদ্যুৎ আবিষ্কার হলো সারা পৃথিবীতে আরো ফাস্ট হয়ে গেল, পৃথিবীটা খুব দ্রুত অনেক কিছু করা সম্ভব হলো।
সারা পৃথিবীতে সেই বিদ্যুৎটা ছড়িয়ে যেতে সময় লাগলো 100 বছর, অর্থাৎ সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 100 বছর সময় লেগেছে সারা পৃথিবীতে ছড়িয়ে যেতে। থার্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেট যখন আবিষ্কার হলো তখন পৃথিবীটা আরো ফাস্ট হয়ে গেল, অর্থাৎ আমরা হাতের মুঠোয় সবকিছু পাচ্ছি। যার একটা উদাহরণ আমি আজকে আপনাদের সামনে একটা রোবোটিক্সের সেশন নিতে পারছি। সো ইন্টারনেট আসার পর আমাদের জীবনটা আরো অনেক ফাস্ট হয়ে গিয়েছে এবং এটা ছিল থার্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, যেটা আমরা পার করে এখন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে আছি। সো থার্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন খুব দ্রুত সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে, 100 বছর সময় লাগেনি, খুব দ্রুত সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। সো এখন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, মেশিন লার্নিং, রিনিউয়েবল এনার্জি। সো আমরা ধারণা করছি খুব দ্রুত এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটাও সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে। সো আমরা এখন দেখব কোন কোন সেক্টরে আসলে রেভলিউশনটা, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা হয়ে গেছে বা হচ্ছে। আমরা বুঝতে সুবিধার জন্য কিছু সেগমেন্ট আমি তুলে ধরবো এখানে। ইয়েস, রেকর্ডিং অন করলে ভালো হতো না একটু? হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং অন করেছি, রেকর্ডিং অন আছে। ওকে ও আচ্ছা। ওকে, সো একটা মেগা শপ, অর্থাৎ একটা শপিং মল যেটা অটোমেটেড, অর্থাৎ কোনো মানুষের প্রয়োজন নেই কেনার জন্য। আমি দোকানে যাব, জাস্ট যেটা পছন্দ হবে, পছন্দ যেটা হলো সেটা আমি ব্যাগে নিয়ে নিলাম, অটোমেটিক আমার কাছ থেকে আমার ক্রেডিটে এটা যোগ হয়ে যাবে এবং আমার কাছ থেকে তারা টাকা কেটে নেবে এবং আমি সব থেকে বের হয়ে আসবো। এখানে কোনো মানুষের কোনো প্রয়োজন নেই, কোনো মানুষের স্পর্শের প্রয়োজন নেই এবং চেক আউটের জন্য কোনো লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই, পেমেন্টের জন্য কোনো কার্ড কোথাও পাঞ্চ করার প্রয়োজন নেই। এটা একটা মেগা শপ। সো আমরা একটু দেখি মেগা শপটা, এটা অ্যামাজন করেছে, অ্যামাজন এটা অলরেডি করেছে। সো আমরা একটু দেখি এটা। আমি ভিডিওটা অন করছি, ভিডিওতে আপনারা সাউন্ড পাবেন না কারণ মিটে সাউন্ড শেয়ার হয় না। হ্যাঁ, আমি একটু কেটে কেটে দেখাবো। এটা দেখাচ্ছে 4 ইয়ার্স ago, 4 years ago, we started to wonder. বর্তমানে Simple. যেটা দেখা, তারপরে Take whatever you like. Anything you pick up is automatically added to your virtual cart. If you change your mind about that cupcake, অ্যাড হয়ে যাচ্ছে, এটা দেখা। just put it back. আবার ব্যাক করে দিলাম, Our technology will update your virtual cart automatically. So, how does it work? We used computer vision, deep learning algorithms. এটা কিন্তু দেখালো যে কিভাবে এই সিস্টেমটা করেছে, এই শপিং মলটা কিভাবে তৈরি করেছে। ওই দেখাচ্ছে উই ইউজড কম্পিউটার ভিশন। কম্পিউটার ভিশন অর্থাৎ ইমেজ প্রসেসিং এর যে কাজগুলো, ক্যামেরায় যে কাজগুলো করা হয়, Deep learning algorithms ডিপ লার্নিং অ্যালগরিদম ইউজ and করে। sensor fusion, সেন্সর ফিউশন, এখানে সেন্সরেরও ব্যাপার আছে, অর্থাৎ রোবোটিক সেক্টর আছে। much like you'd find in self-driving cars. We call it Just Walk Out technology. Once you've got everything you want, you can just go. When you leave, our Just Walk Out technology adds up your virtual cart and charges your Amazon account. Your receipt is sent straight to the app, and you can keep going. Amazon Go. No lines, no checkout. No, seriously. দেখো, নো লাইনস, নো চেকআউট, নো, সিরিয়াসলি। লেখাটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। নো লাইনস, নো চেকআউট, নো, সিরিয়াসলি। তো দেখো, এটা কিন্তু ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের একটা অবদান এবং রোবোটিক সেক্টর এখানে রয়েছে। এখানে যেটা করা হয়েছে, অনেকগুলো এখানে ক্যামেরা আছে যার মাধ্যমে প্রথমত এট ফার্স্ট ইউ নিড আ অ্যাপ। অ্যাকচুয়ালি অ্যামাজন গো একটা অ্যাপ, যে অ্যাপের মধ্যে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে এবং আপনার কার্ড এখানে অ্যাডেড থাকবে এবং আপনার ছবি অবশ্যই স্ক্যান করতে হবে, অর্থাৎ আপনার ফেস থেকে ডিটেকশন করে অ্যাপসটা আপনাকে চিনতে পারবে। আপনাদের যখন আপনি শপিং মলে যাবেন, এখানে অনেক ক্যামেরা আছে যেগুলোতে কম্পিউটার ভিশন ইউজ করা হয়েছে, আপনাকে চিনতে পারবে তারা এবং আপনি কি করছেন। ক্যামেরা কিন্তু ডিপ লার্নিং অ্যালগরিদমের মাধ্যমে তারা ক্যালকুলেট করে ফেলবে। আপনি যদি কোনো প্রোডাক্ট হাতে নেন, কোন প্রোডাক্টটা নিচ্ছেন, কি প্রোডাক্টটা রেখে দিচ্ছেন না নিচ্ছেন, এভাবে তারা ক্যালকুলেট করতে পারবে। ইভেন এখানে আমি যদি ধরি সেন্সর ফিউশন ইউজ করা হয়েছে, অর্থাৎ কোনো প্রোডাক্টের সাথে কোথাও সেন্সর আছে, আমি প্রোডাক্টটা হাতে নিলে বুঝতে পারছে যে হ্যাঁ প্রোডাক্টটা আমি নিয়েছি। সো এই যে এটা অটোমেশন, এটা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। এরপর আসি অটোমেশন ইন টেক্সটাইল ইন্ডাস্ট্রি। আচ্ছা, আপনারা জানেন কিনা জানি না, বাংলাদেশে অনেক গার্মেন্টস রয়েছে, অনেক ফ্যাক্টরি রয়েছে যেখানে
এই রোবট গুলো ব্যবহার করা হয়। আমি এটাকে রোবট বলছি কারণ এটা অটোমেটিক কাজ করে, ইটস লাইক আ মেশিন। জাস্ট আমি যদি একটা সোয়েটার, বর্তমানে আগে যেগুলো মেশিন ছিল, আমি সোয়েটারের কিছু প্রিন্ট করব, তো সেক্ষেত্রে সোয়েটারের কি হয়, গেথে 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 বের হয়ে আসে, বাট সেলাই হয় না, সেলাই হয় না। বাট এখনকার মেশিনগুলো আপনাকে সেলাই করেও বের করতে হবে, অর্থাৎ এখানে কোনো টেইলার্সের দরকার নেই। ইভেন তারপর যদি দরকার হয় যে লাল রঙের শার্ট আলাদা করব, নীল রঙের শার্ট আলাদা করব, প্যান্ট আলাদা করব, শর্টার, এটা হচ্ছে কালার শর্টিং রোবট দিয়ে করানো যায়। কালার শর্টিং রোবট কালার সেন্সর দিয়ে ইউজ করেও করানো যায়। সো আগে যেটা হতো, ওয়ান বাই ওয়ান মানুষ সেলাই করছে, একটার পর একটা সেলাই করছে। এখনো কিছু কিছু মানে অনেক গার্মেন্টসে এই ব্যাপারটা আছে, বাট বাংলাদেশে কিছু কিছু গার্মেন্টস আছে যারা এই মেশিনগুলো নিয়ে এসেছে আর কি। যেমন মিনিস্টার কোম্পানি থেকে, মিনিস্টারের কিছু গার্মেন্টসও হয়তো আছে। আমাদের যে এখানে ইঞ্জিনিয়ার আছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, তারা ওখানে গিয়ে সাপোর্ট দিয়েছিল মিনিস্টারে, তাই আমি বললাম আর কি নামটা। তাদের এই মেশিন আছে। তো আগে যেটা হতো, অনেক মানুষ সেলাই করতো একটা গার্মেন্টসে, অনেক গার্মেন্টস শ্রমিক দরকার হতো। হ্যাঁ, তারপর কেউ হয়তো বোতাম আলাদা করছে, শর্ট করছে, কেউ কালার লাল শার্ট গুলো আলাদা করছে, প্যান্ট আলাদা করছে। কিন্তু এখন যেটা হচ্ছে, কোনো মানুষের খুব একটা হেল্পের দরকার নেই। একটা রুমের জন্য একটা মেশিন দেখাশোনার জন্য, 6টা মেশিন দেখাশোনার জন্য একটা মানুষই যথেষ্ট। 6টা মেশিন একটা মানুষই যথেষ্ট। সো জাস্ট মেশিন দেখাশোনা করার জন্য লোকের প্রয়োজন হচ্ছে। মেশিনে আমি জাস্ট ডিজাইন দিয়ে দিলাম যে এখানে এখানে সেলাই হবে, শার্টটা এরকম হবে, এইভাবে প্রিন্ট হবে, নিখুঁতভাবে প্রিন্ট হবে। যদি এটা সুতা চেঞ্জ করতে হয়, তো সুতা যখন শেষ হয়ে যায় চেঞ্জ করতে হয়, ওই টাইম গ্যাপ যদি না হয় তাহলে নিখুঁতভাবে হয়, কোনো রিজেক্ট হয় না। কিন্তু সুতা যখন শেষ হয় তখন হয়তো বা একটু রিজেক্ট হয়, কিন্তু ওই সময় যদি কোনো মানুষ পারফেক্টলি সুতাটা দিতে পারে, সো রিজেক্ট হয় না। সো এর ফলে যেটা হয়েছে, আগের থেকে প্রোডাকশন রেট, একটা গার্মেন্টস সেক্টরের প্রোডাকশন রেট 300 গুণ বেড়ে গেছে এই মেশিনটা আসার ফলে। সো এই যে সোয়েটার গুলা যে তৈরি হয়, অর্থাৎ এই সাপোজ আমি বলছি যে আমার কাছে এখানে একটা টি শার্ট আছে, এটা তো সেলাই করেছে, রাইট? বাট এই যে এটা একটা সুতা দিয়ে এটা তৈরি হচ্ছে, এটা তো মেশিনের, এটা আগে থেকেই মেশিনে তৈরি হতো। তো এই যে মেশিন দিয়ে এটা তৈরি হয়েছে, এখন কিন্তু সেলাই সহ পারফেক্টলি আপনাকে ডিজাইন করে বের করে দেবে। হ্যাঁ, তো দিস ইজ অটোমেশন, যেটা আমাদের লাইফকে সহজ করে দিচ্ছে। এবং এখানে রোবোটিক্স এর এখানে কাজ আছে। এই মেশিনগুলো ঠিক করার জন্য আমাদের এখান থেকে ইঞ্জিনিয়ার চাই। ওকে, তারপর আসি রোবোটিক ইন মেডিকেল সায়েন্স। আচ্ছা, আহ, আপনারা জেনে থাকবেন যে আসলে কিছু নিখুঁত ক্ষুদ্র অপারেশনের জন্য কিন্তু রোবোটিক হ্যান্ড ইউজ করা হয়। আমি একটা কমন উদাহরণ দেব, যে কোভিড যখন শুরুতে আসলো চায়নাতে, তখন কিন্তু চায়নারা মেডিকেলে হসপিটালগুলোতে রোবট ইউজ করেছিল। কিছু রোবট ইউজ করেছিল যাতে হসপিটালগুলোকে ডিসইনফেক্ট করে, অর্থাৎ এটা ডিসইনফেক্ট স্প্রে থ্রো করতো, অথবা আরো একটা রোবট ইউজ করছে যেটা আল্ট্রাভায়োলেট রশ্মির মাধ্যমে ভাইরাসকে মেরে ফেলতো। আর আল্ট্রাভায়োলেট রশ্মির ফলে কিন্তু ভাইরাস মারা যায়। কিন্তু কোনো কোনো গবেষণায় বলতেছে ইউভির ফলে করোনা ভাইরাস মারা যায় না, এটা কোনো কোনো গবেষণায় বলেছে। বাট চায়নারা কিন্তু রোবট হিসেবে এই রোবট হসপিটালে কিন্তু ইউজ করেছে সেই সময়ও। হ্যাঁ, এর কারণে তাদের কিন্তু, আপনারা দেখবেন সার্চ করে, তাদের কিন্তু ডক্টররা কিন্তু একটু কমই মারা গেছে অন্য দেশের তুলনায়। এবং বিশেষ করে করোনা ভাইরাসের জন্য যে রোবটটা তৈরি করা হয়েছিল হসপিটালের জন্য, এটা হাঙ্গরি থেকে তৈরি করা হয়েছে, অথবা ডেনমার্ক থেকে সম্ভবত তৈরি করা হয়েছিল রোবটটা। আমি দেখেছি আল্ট্রাভায়োলেট রশ্মির মাধ্যমে, আল্ট্রাভায়োলেট রশ্মি ছড়াতে থাকে রুমের মধ্যে, রোবটটা মুভ করতে থাকে, এইভাবে ডিসইনফেক্ট করে। এছাড়াও ধরেন আমি একটা রোবটের আইডিয়া দিয়েছিলাম আমাদের ঢাকা মেডিকেলে, সেটা হচ্ছে আমার রোবটটা ডক্টর রিমোটলি কন্ট্রোল করবে, অর্থাৎ করোনা ভাইরাসে যে ইনফেক্টেড, তার কাছে ডক্টর যাবে না, রোবটটা চলে গেল, রোবটটা অবজার্ভ করলো ক্যামেরার মাধ্যমে, কম্পিউটার ভিশনের মাধ্যমে। ইভেন ডক্টরও কম্পিউটারে দূর থেকে এটা দেখতে পারলো, আই মিন রিমোটলি রোবট পেশেন্টের কাছে যাবে, ডক্টর এখান থেকে কম্পিউটারে দেখতে পারবে, দেন সাজেস্ট করতে পারবে রোবটের সাথে, রোবট পেশেন্টকে সাজেস্ট করতে পারবে, কথা বলতে পারবে বাংলায়। এই একটা আইডিয়া দিয়েছিলাম। এরকমও যদি হতো না, তাহলে দেখা যাচ্ছে যে ডক্টররা ডিরেক্টলি কিন্তু ইনফেক্ট হতো না কোভিডের মাধ্যমে। সো মেডিকেল সেক্টরে অনেক অবদান রয়েছে, বিশেষ করে ইসিজি মেশিন, এগুলো তো আসলে ইঞ্জিনিয়ারদেরই একটা অবদান।
হ্যাঁ, সব মেশিনগুলো ইঞ্জিনিয়ারিংই কিন্তু একটা অবদান। সো আমরা ধারণা করছি যে মেডিকেল সেক্টরে রোবোটিক্সটা আরো বেশি উন্নত হবে, আরো বেশি উন্নত হবে এবং এটা আরো সহজ হয়ে যাবে। এরপর আসি অটোমেটেড ট্রান্সপোর্টেশন বা সেলফ ড্রাইভিং রোবট। আচ্ছা, অটোমেটেড ট্রান্সপোর্টেশনের যে কারগুলো এখন বের হচ্ছে, এখনো রিসার্চ করা হচ্ছে, বিশেষ করে আমেরিকাতে সিলিকন ভ্যালিতে এগুলো নিয়ে খুব ভালোভাবে কাজ করা হয়। আমাদের একটা কোম্পানি আছে জাপান বাংলাদেশ রোবোটিক্স, আমাদের জাপান বাংলাদেশ রোবোটিক্সের সাথে সিলিকন ভ্যালির একটা কোম্পানি, সেটা হচ্ছে কি যেন কোম্পানিটার নাম, আরবট, আরবট সম্ভবত আরবট। তো আরবটের সাথে একটা চুক্তি হয়েছিল, মানে আমরা কোলাবোরেশনে কাজ করছি। তো তারা কিন্তু এই যে মেডিকেল রোবটটা আমি দেখালাম, বললাম যে ডিসইনফেক্ট করে হসপিটাল, ওই রোবটটা তারা তৈরি করেছে, তারা সেলও করছে ওই রোবটটা। এবং আহ, এবং এই অটোমেটেড কারের ব্যাপারে তারাও বললো যে তাদের সিলিকন ভ্যালিতে প্রচুর পরিমাণে এই কারগুলো ইউজ করা হচ্ছে এখন, বাট এগুলো এখনো গবেষণার মধ্যে আছে। এটার যেটা হয় সেটা হচ্ছে, আমি গাড়িতে বসে থাকলাম, জাস্ট ম্যাপে আমি ক্লিক করে দিলাম যে আমি স্কয়ার হসপিটালে যাব, আমার গাড়ি খুব সুন্দরভাবে ড্রাইভ করবে, কোনো কিছুর সাথে ধাক্কা লাগাবে না, সামনে সিগন্যাল থাকলে থেমে যাবে, এবং সামনে কোনো গাড়ি আসলে অবশ্যই ব্রেক করবে, এইভাবে স্মুথলি ড্রাইভ করবে, অর্থাৎ সেলফ ড্রাইভিং, আমার কোনো ড্রাইভার প্রয়োজন হচ্ছে না, অটো পাইলট মোড যেটাকে বলা হয়। হ্যাঁ, এইভাবে সে ড্রাইভ করে নিয়ে যাবে। সো আমরা অনেকে জানি যে লাইন ফলোইং রোবটটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ অটোনোমাস, ওটাতে যেটা প্রোগ্রাম করা থাকে সেভাবেই সে অটোমেটিকলি চলে, আমরা কিন্তু কোনো রিমোটলি কাজ করি না। তো আপনারা চাইলে এই বিষয়টা নিয়ে গবেষণা করতে পারেন বাংলাদেশের ক্ষেত্রে, অটোমেটেড যে ট্রান্সপোর্টেশন অর্থাৎ অটোনোমাস রোবট। আচ্ছা, এছাড়াও আমি যদি ড্রোনের কথা বলি, ড্রোনও কিন্তু একটা সেলফ ড্রাইভিং রোবট, যদি অ্যাকচুয়ালি ড্রোন হয়ে থাকে। হ্যাঁ, ড্রোনের মধ্যে অটোমেশন বিষয়টা থাকতে হবে। উইদাউট অটোমেশন ইটস আ টয়, অর্থাৎ এটা জাস্ট আ রিমোট কন্ট্রোল টয়, নাথিং এলস। ড্রোন মানে হচ্ছে অটোমেশন থাকতে হবে। আপনি যদি ড্রোনের ফিচারগুলো যদি বলেন, তাহলে অটোমেশন থাকতে হবে, অর্থাৎ আমার ড্রোনটা কোনো লোকেশনে পৌঁছাবে, আমি এখান থেকে সিলেক্ট করলে যদি যায়, তাহলে ইটস আ ড্রোন। আদারওয়াইজ এটাকে মাল্টি রোটর বা মাল্টিকপ্টার বলা যেতে পারে, বা কোয়াডকপ্টার বলা যেতে পারে। হ্যাঁ, সো এটাও, ড্রোনটাও একটা সেলফ ড্রাইভিং মানে অটোমেশনের মধ্যে পড়ে, সেলফ ড্রাইভিং ট্রান্সপোর্টেশন বা অটোমেটেড ট্রান্সপোর্টেশনের মধ্যে পড়ে। আচ্ছা, সিকিউরিটি ডিফেন্স। আচ্ছা, সিকিউরিটিতেও কিন্তু প্রচুর পরিমাণে আসলে রোবোটিক্সের কাজ আছে। যে দেশের ডিফেন্স যত বেশি প্রযুক্তিতে উন্নত, সে দেশ কিন্তু তত বেশি এগিয়ে। বিশেষ করে আপনারা দেখবেন বোস্টন ডাইনামিক্স নামে একটা কোম্পানি আছে রোবোটিক, যেটা আমেরিকাতে আছে, তারা কিন্তু ডিফেন্সের রোবট তৈরি করে। আমি দেখেছি সেসব রোবটকে কিন্তু শুট করলেও, আপনি শুট করবেন কিচ্ছু হবে না, আপনাকে শুট করবে, লাথি মারবে, কিক মারবে, তো মানে আপনার খবর হয়ে যাবে। এইসব ভিডিও দেখিয়েছে আর কি তাদের কোম্পানি। সো আমাদের বাংলাদেশেও কিন্তু রিসার্চ হয় রোবোটিক্সের, বিশেষ করে আমাদের একটা টিম বিজিবিতে কাজ করেছে, বিজিবিতে তারা ড্রোন নিয়ে কাজ করেছে, এবং ডিফেন্সেও কিন্তু এটা নিয়ে রিসার্চ হয়, ড্রোন নিয়ে ডিফেন্সেও রিসার্চ হয়। তো ডিফেন্সে এটার অবদান অনেক বেশি, এবং এটা আমি বলবো যে যে দেশ যত বেশি উন্নত, তার পিছনে অবশ্যই তাদের টেকনোলজিও অনেক বেশি উন্নত, অটোমেশন তত বেশি উন্নত। দেখবেন যে বিভিন্ন দেশে কিছুদিন আগেই দেখা গেল যে ইরান থেকে ড্রোন হামলা হচ্ছে, কোথায় থেকে যেন আবার ইসরায়েলে ড্রোন হামলা হলো, বা মিসাইল হামলা করছে, আবার যে ইসরায়েলের যে প্রতিরক্ষা বাহিনী, তারা মিসাইলগুলোকে ধরে ফেলছে রাডারের মাধ্যমে। হ্যাঁ, এটা কিন্তু প্রযুক্তি। হ্যাঁ, তো রোবোটিক্সটা ডিফেন্সের মধ্যেও রয়েছে। রোবোটিক্স ইন রেস্টুরেন্ট, আমরা সকলেই জানি রেস্টুরেন্ট রোবট কিন্তু বাংলাদেশেও এর আগে ছিল, মানে আই মিন অনেক আগেই আনা হয়েছে। তো অনেক ধরনের রেস্টুরেন্ট রোবট হতে পারে, কোনো কোনো রোবট হতে পারে যে খাবার তৈরি করতে পারে, কোনো কোনো রোবট হতে পারে যে খাবার ডেলিভারি করছে। আমাদের রোবোটেক ভ্যালি থেকে কিছু রোবট অর্ডার এসেছে ডেলিভারি রোবট হিসেবে, আমরা এটা চিটাগাংয়ে পাঠাবো আর কি। চিটাগাংয়ে কিছু সাজেকে একটা রিসোর্ট হচ্ছে, তারা চেয়েছে যে 4টা রোবট হবে যেগুলো খাবার ডেলিভারি করবে। সো আমরাই এরকম ডেভেলপ করছি। সো এই সেক্টরটাতেও কিন্তু রোবোটিক্স রয়েছে। আচ্ছা, এডুকেশনের ক্ষেত্রে বলবো, হ্যাঁ,
রোবোটিক্সে এডুকেশনে রোবোটিক্সের অবদান, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা রোবট ক্লাস নিচ্ছে। আচ্ছা, রোবট ক্লাস নিচ্ছে। তো রোবটের মধ্যে হতে পারে যে বাচ্চারা যেটা প্রশ্ন করবে রোবট সেটা আনসার দিতে পারবে, রোবট অনেক আনন্দ দিতে পারবে, অনেক গল্প শোনাতে পারবে, অনেক কবিতা শোনাতে পারবে, যেটা টিচাররা হয়তো পারবে না। রোবট তৎক্ষণাৎ অনেক বড় বড় ক্যালকুলেশন করতে পারবে। সো এডুকেশনাল রোবট চায়নার কিছু কিছু স্কুলে দেয়া হয়েছে এবং সেসব স্কুলে দেখা যাচ্ছে স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি। হ্যাঁ, সো আমরা ওই এডুকেশন রোবটটা নিয়ে কাজ করছি। আমাদের খুব শীঘ্রই এডুকেশনাল রোবট লঞ্চ হবে ইনশাআল্লাহ। আমাদের যে রোবট আপনারা হয়তো জানেন, আমার কাছে একটা রোবট আছে এই মুহূর্তে, এই যেটা হচ্ছে একটা এডুকেশনাল রোবট। তো এটাকে যেটা প্রশ্ন করবেন দিতে পারবে, ডান্স করতে পারবে, বাংলায় কথা বলতে পারবে, ইংলিশে কথা বলতে পারবে, ম্যাথ ক্যালকুলেশন করতে পারবে। এই রোবটের মধ্যে অনেক ফিচার্স আছে। আমি একটু অন করি। তো এটা আমি এখন দেখাচ্ছি না। আসলে এই রোবটটা নিয়ে আমাদের অনেক নিউজ হয়েছে, অবশ্য আপনারা হয়তো জানতেও পারেন। আমাদের খুব শীঘ্রই এটা ইনশাআল্লাহ লঞ্চ করব আমরা। সো এটার আরো অনেক ফিচার আছে, আপনারা একটু দেখলে বুঝতে পারবেন। সো এডুকেশন সেক্টরটাতেও কিন্তু রোবোটিক্সের অবদান রয়েছে। হোম মেইনটেন্স, রুম ক্লিনার রোবট আমাদের বাজারেও পাওয়া যায়। সিঙ্গার নামে একটা কোম্পানি আছে, ওরা নিয়ে এসেছে, আর অনেক কোম্পানি আছে, ওয়ালটনেরও সম্ভবত আছে, যে ভ্যাকিউম ক্লিনারের মতো ছোট একটা ডিভাইস যেটা রুমে সবসময় চলাচল করে, একটু পর পর, অর্থাৎ হতে পারে 2 ঘন্টা পর পর একটা মুড আছে, একটু ক্লিক করলে টাইমিং দেওয়া যায়। সারা ঘর আপনার বেডের ভিতরে ঢুকবে, কোথাও ধাক্কা লাগাবে না, ময়লা যত আছে ধুলা ময়লা সবকিছু ভ্যাকিউমের মাধ্যমে তার কাছে নিয়ে নেবে। দিস ইজ রুম ক্লিনার রোবট। সো এছাড়াও এখানে আমরা দেখতে পাচ্ছি আসিমো রোবট, এটা জাপানের হোন্ডা কোম্পানির তৈরি। আসিমো রোবট কি করছে, কফি এনে দিচ্ছে। হ্যাঁ, এইভাবেও হোম মেইনটেন্সের জন্য রোবট আছে। সো আমরা দেখতে পেলাম হোম মেইনটেন্স, এডুকেশন, রেস্টুরেন্ট, ডিফেন্স, তারপর ভেহিকল, মেডিকেল সায়েন্স, টেক্সটাইল ইন্ডাস্ট্রি, শপিং মল, মেগা শপ, সবখানে রোবোটিক্স ছড়িয়ে গেছে। সো অটোমেশন, মেশিন লার্নিং, রোবোটিক্স এগুলোর এখন কোনো বিকল্প নেই। অর্থাৎ সবকিছু অটোমেশনের দিকে যাচ্ছে, রোবোটিক্সের দিকে যাচ্ছে। রোবোটিক্সটা আমাদের জীবনটাকে আরো সহজ করে দিচ্ছে। হ্যাঁ, যেমন আইওটি, আপনাদের কোর্সের মধ্যে আছে আইওটি, অর্থাৎ ভয়েস কমান্ডে কিন্তু লাইট অন অফ করা যাবে আইওটির মধ্যে। আমি যদি বলি টার্ন অন লাইট, লাইট অন হয়ে যাবে, লাইটটাকে সহজ করে দিচ্ছে। তো সবাই কিন্তু এই দিকটাতে ফোকাস করতেছে এখন। আর এজন্য এই জেনারেশনটাও নাম হয়েছে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা রোবোটিক্স এর উপর। তো বাংলাদেশ সরকারও কিন্তু এই রোবোটিক্স এর ক্ষেত্রে ভালো উদ্যোগ নিচ্ছে এবং ফান্ড করার চেষ্টা করতেছে। তো দিস ইজ আমাদের ইম্প্যাক্ট গুলো আমরা দেখলাম। এরপর আমরা যেটা দেখব, আচ্ছা এরপর আজকে যেহেতু আমাদের ক্লাস শুরু, তো আমি আসলে আপনাদের যে ট্রেনার হিসেবে আছি, আমি এস এম আসাম সরকার আকিব। তো আমি আসলে কি কি করেছি, বা আমি যে আপনাদেরকে শেখানোর জন্য এসেছি বা ট্রেন দেওয়ার জন্য অ্যাজ ইনস্ট্রাক্টর এসেছি, তো আমার কি কোনো অভিজ্ঞতা আছে নাকি ফেসবুক বা ইউটিউব থেকে আমি আসলে শিখেছি? আমার কিছু অ্যাচিভমেন্ট আমি তুলে ধরতে চাই, কারণ আপনার সাথে আমার তাহলে কোঅপারেশনটা ভালো হবে। হ্যাঁ, শিখতে আসলে কোঅপারেশনটা ভালো হবে। তো আমি এখানে কিছু অ্যাচিভমেন্ট তুলে ধরেছি, কারণ আমি মোটামুটি অনেক কম্পিটিশনে জয়েন করেছিলাম। কিছু অ্যাচিভমেন্ট এখানে তুলে ধরেছি। স্টুডেন্ট টু স্টার্টআপ চ্যাপ্টার 2, এটা একটা গভর্নমেন্টের কম্পিটিশন, এটা আইসিটি ডিভিশন থেকে হয়। এখানে আমি চ্যাম্পিয়ন হয়েছি। এটার প্রাইস মানি ছিল হচ্ছে 10 লাখ টাকা। আচ্ছা, ইউরিকন 19 ইউইএম কলকাতা, এটা ইন্ডিয়াতে একটা কম্পিটিশন ছিল, ইন্ডিয়ার কলকাতা ইউএম ইউনিভার্সিটিতে। এখানেও আমি চ্যাম্পিয়ন হয়েছি। এখানে আমার রোবট ছিল হিউম্যানয়েড রোবট নিয়ে গিয়েছিলাম, এবং আমি আমার হিউম্যানয়েড রোবটটাকে কলকাতা ভার্সন করেছিলাম। অর্থাৎ সে কথা বলতো, দাদা আপনি কেমন আছেন, খেয়ে এসেছেন নাকি গিয়ে খাবেন, এই ধরনের কথা বলতো। টোটালি কলকাতা ল্যাঙ্গুয়েজ করেছিলাম। তো এটাতে আমাদের মার্কস অনেক বেশি ছিল। আমরা তো ফার্স্ট হয়েছিলাম, সেকেন্ড আর আমাদের ডিফারেন্স অনেক বেশি ছিল। এটার প্রাইস মানি ছিল, আইবিএম এ দিয়েছে 1200 ইউএসডি দিয়েছে আইবিএম এ। আচ্ছা, বিচ্ছুরণ 2019 রিনিউয়েবল এনার্জি নিয়ে আমরা কাজ করেছি। এই কম্পিটিশনে রিনিউয়েবল এনার্জি একটা কম্পিটিশন হয়েছিল আর কি 2019 এ। এখানে আমি চ্যাম্পিয়ন হয়েছি। আমার প্রাইস মানি ছিল, এটার প্রাইস মানি ছিল 5 লাখ টাকা, 5 লাখ টাকা ছিল একটা প্রাইস মানি। এছাড়াও বঙ্গবন্ধু ইনোভেশন অ্যাওয়ার্ড এটা আমি পেয়েছি 2019 সালে, বঙ্গবন্ধু ইনোভেশন অ্যাওয়ার্ড ফর এডুকেশন রোবট।
ইনোভেশন রোবটের জন্য আমি বঙ্গবন্ধুর ইনোভেশন অ্যাওয়ার্ডটা পেয়েছি। এটা কনসেপ্ট ছিল, যখন আমি ইনোভেশন রোবটটা তখন শো করেছিলাম, তখন আমি এটা হাতে বানিয়েছিলাম কেটে অর্থাৎ প্লাস্টিক বোর্ড বা পিভিসি বোর্ডগুলো কেটে রোবটটা বানিয়েছিলাম। বাট এখন এটা অনেক ডিজাইনড একটা শেপ এবং এটা মার্কেটে আনার মতো একটা শেপে এখন তৈরি হয়েছে আর কি। এনিওয়ে, আচ্ছা তারপর দেখি টেকরিদি আইআইটি কানপুর বাংলাদেশ রাউন্ড, এখানে আমি চ্যাম্পিয়ন হয়েছি। টেকনোক্রেসি 2019 রুয়েট, এটা অনেক বড় একটা রুয়েটের কম্পিটিশন, এখানে আমি চ্যাম্পিয়ন হয়েছি। প্রজেক্ট হিউম্যানয়েড রোবট আইসিএসিআরটি, এটা একটা ইন্টারন্যাশনাল কম্পিটিশন, এখানে আমি রানার্স আপ হয়েছি। টেকফেস্ট আইআইটি বোম্বে বাংলাদেশ রাউন্ড চ্যাম্পিয়ন হয়েছি। আচ্ছা, এছাড়া আমার প্রফেশনাল কিছু এক্সপেরিয়েন্স, জাপান বাংলাদেশ রোবোটিক্স অ্যান্ড অ্যাডভান্স টেকনোলজি রিসার্চ সেন্টার, এখানে আমি টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে এখন অবধি আছি। 2018 থেকে আর কি, 2018তে জয়েন করেছি, তখন থেকে আছি। রোবোটেক ভ্যালি, দিস ইজ মাই কোম্পানি, এখানে আমি সিইও হিসেবে আছি। আচ্ছা, এছাড়া বাংলাদেশ অ্যাডভান্স রোবোটিক্স রিসার্চ সেন্টার, এখানে প্রজেক্ট কোঅর্ডিনেটর অ্যান্ড রিসার্চার হিসেবে ছিলাম। রাফুল সফটওয়্যার অ্যান্ড রোবোটিক ফার্ম, এখানে আমি ইঞ্জিনিয়ার হিসেবে ছিলাম, রোবোটিক ইঞ্জিনিয়ার। ওকে, সো এটা আমার একটু পরিচয় দিলাম আর কি আমি, কারণ কম্পিটিশনে অনেক গিয়েছিলাম। রোবোটিক্সে কাজ করতে গেলে কম্পিটিশনে আপনাদেরও যেতে হবে। কম্পিটিশনে একটা প্রাইজ মানিটাই মূল কথা, ব্যাপারটা এরকম না, একটা অ্যাওয়ার্ড এটা অনেক বড় বিষয়। আমি যখন অ্যাওয়ার্ড পেতাম তখন আমাকে ভার্সিটি থেকে স্কলারশিপ দিত, বিভিন্ন নিউজ মিডিয়া এসে কাভার করতো, ভালো লাগতো বিষয়গুলো। হ্যাঁ, তারপর প্রাইজ মানি তো আছেই, এবং এটার ফলে কিন্তু স্কলারশিপও আসে। স্কলারশিপেরও কিন্তু ব্যাপার থাকে, মানে আমি যখন প্রজেক্ট করছি সেটা নিয়ে হয়তো রিসার্চ পেপারও লিখতে পারবো, এবং রিসার্চ পেপার লিখলে বা পাবলিশ হলে আপনার কিন্তু স্কলারশিপের সুযোগ থাকবে। আমি কিন্তু রিসার্চ পেপার নিয়ে আমার বঙ্গ রোবটের একটা রিসার্চ পেপার করা হয়েছিল, সেটার জন্য আমি ইউএসএ তে কনফারেন্সে গিয়েছিলাম। আচ্ছা, এবার আমরা একটু পড়াশোনার দিকে আসি। What is a robot? What is a robot? Definition: a robot is a machine. A robot is a machine. সবার এটা মোটামুটি একটু এটা মনে রাখবো, কারণ কিছু ডেফিনেশন দেখা যায় যে একটু মেমোরাইজ করতে হয়। হ্যাঁ, যেহেতু রোবোটিক্স শিখছি, কেউ জিজ্ঞেস করলে যেন ফটাফট বলে দিতে পারে হোয়াট ইজ আ রোবট। ওকে, আমি মেমোরাইজ করতে বলছি না, বাট কিছু ডেফিনেশন মেমোরাইজ করতে হয়, তাহলে অন্যগুলো আরো সহজ হয়ে যায়। হ্যাঁ, a robot is a machine, especially one programmable by a computer capable of carrying out a complex series of actions automatically. অর্থাৎ আমি রোবট তাকেই বলবো যেটা রিপ্রোগ্রামেবল হবে। ফার্স্ট রিকোয়ারমেন্ট, রিপ্রোগ্রামেবল হবে, অর্থাৎ এটাকে বারবার প্রোগ্রাম দেয়া যাবে। বাজার থেকে আমি একটা খেলনা রোবট কিনলাম, এটা একটা খেলনা রোবট, এটা চালাচ্ছি, এটা ডান্স করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, হয়তো লাইট জ্বলতেছে অনেক রকম, কিন্তু এটাতে আমি চেঞ্জ করতে পারতেছি না, আমি এটাতে প্রোগ্রাম করে চেঞ্জ করতে পারতেছি না, কোনো কিছু করতে পারতেছি না। হ্যাঁ, সো ইটস নট আ রোবট, ইটস আ টয়। রোবট মাস্ট বি রিপ্রোগ্রামেবল, অর্থাৎ রোবটকে বারবার প্রোগ্রাম দেওয়া যাবে, এই রিকোয়ারমেন্টটা রোবটের থাকতে হবে। শুধু এই রিকোয়ারমেন্ট না, আরো রিকোয়ারমেন্ট আছে। সেকেন্ড রিকোয়ারমেন্ট হচ্ছে মাল্টিপল অ্যাকশন। একটা রোবট শুধু দৌড়াতে পারে, যাইতে পারে, আসতে পারে, ইটস নট আ রোবট, এটা কোনো হলো না। একটা রোবটের মাল্টিপল টাস্ক থাকতে হবে, বিভিন্ন কয়েকটা জিনিস করতে হতে পারে, তাকে মাল্টিপল টাস্ক থাকতে হবে। থার্ড ওয়ান হচ্ছে ইন্টেলিজেন্স, বা অটোমেটিক্যালি এখানে দিয়েছি ইন্টেলিজেন্স, অর্থাৎ তার মধ্যে কিছু বুদ্ধি থাকতে হবে। অর্থাৎ আমি রোবটকে হাই দিলাম, রোবট এটা যেন রেসপন্স করে হাই, অর্থাৎ সে বুঝতে পেরেছে যে আমি তাকে হাই দিয়েছি। রোবটকে আমি বললাম একটা তালি দিলাম, রোবট ডান্স করলো, অর্থাৎ সে বুঝতে পেরেছে যে আমি একটা সিগন্যাল দিচ্ছি ডান্স করার জন্য। রোবটকে আমি হাত উঠালাম, রোবটও হাত উঠাচ্ছে, মানে সে বুঝতে পারছে তার মধ্যে একটা ইন্টেলিজেন্স আছে, এটা থাকতে হবে। এই তিনটা যদি থাকে, দিস ইজ আ রোবট। ক্লিয়ার? ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে? ওকে, ভেরি গুড। তো এরপর আসি রোবোটিক্স। সো আজকে আমরা যখন রোবোটিক্স শিখছি, রোবোটিক্সটা দেখা যাচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিতে থাকলেও খুব কম ইউনিভার্সিটিতে আছে। ঢাকা ভার্সিটিতে মেকাট্রনিক্স আছে, এবং রোবোটিক্স বেসিক্যালি ওইভাবে নেই, মেকাট্রনিক্স হিসেবেই কিন্তু রোবোটিক্সটাকে ব্যবহার করা হয়। ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে মেকাট্রনিক্স আছে। তো রোবোটিক্সটা একটা টোটাল একটা কম্বিনেশন অনেকগুলো সাবজেক্টের। হ্যাঁ, এখানে অনেক কিছু আছে, অনেক কিছু আছে। রোবোটিক্সে ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং রয়েছে, এটা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এরই একটা পার্ট ধরা হয় আর কি। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই যে সাপোজ এখানে আমার একটা ওপেন, একটা খোলা রোবট আছে,
এই যে ডিজাইনটা কিভাবে এক পায়ে দাঁড়াতে পারবে আমার রোবট, এক পায়ে দাঁড়াতে হলে এই যে দেখেন আমার কিন্তু রোবট কিন্তু এক পায়ে দাঁড়িয়ে আছে, রাইট? তো কোন কিভাবে ডিজাইন করলে তার ভরটা একটা পায়ে পড়লে রোবটটা দাঁড়িয়ে থাকবে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এটা। আচ্ছা, তারপর ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, এই যে এখানে অনেক কিছু তার দেখতে পাচ্ছেন, সার্কিট দেখতে পাচ্ছেন, মাইক্রো কন্ট্রোলার এটার ভিতরে আছে, অনেক কিছু আছে, হ্যাঁ। সো এটা কিন্তু মেকানিক্যাল, এটা কিন্তু ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর পার্ট। সো এখানে আমার দরকার হচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং। কেন দরকার কম্পিউটার ইঞ্জিনিয়ারিং? কারণ আমি যে রোবটটা কন্ট্রোল করব এটাতে তো প্রোগ্রাম দিতে হবে, অর্থাৎ এটা যে মাইক্রো কন্ট্রোলারটাকে ব্রেইন বলা হয় রোবটের। সেই ব্রেইনটাকে আমরা এমন ভাবে ট্রেন করব যাতে অ্যাকচুয়ালি তার ব্রেইনটা কাজ করে, সে নিজের মতো করে চলতে পারে। সো এই যে আমি একটা মাইক্রো কন্ট্রোলারে আমি বোঝাবো, আমি আজকে বাংলায় আপনার সাথে কথা বলতেছি, আপনি বুঝতে পারতেছেন আমার কথা, বিকজ ইউ নো বাংলা। বাট আমার কিন্তু মেশিন, আমার মাইক্রো কন্ট্রোলার বাংলা জানে না বা বাংলা বোঝে না। সো আমাকে তার ভাষায় কথা বলতে হবে, অর্থাৎ আমরা যে প্রোগ্রামটা করি সেই প্রোগ্রামটা একটা কম্পাইলারের মাধ্যমে কম্পাইল করা হয়। কম্পাইল করলে সে মেশিন ল্যাঙ্গুয়েজে চলে যায়, অর্থাৎ বাইনারি ফর্মে আর কি, মেশিন ল্যাঙ্গুয়েজে চলে যায়, সে বুঝতে পারে সেটা। সো আমাকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর দরকার আছে। So I need programming, I need mechanical design, I need electronics engineering, and I also need information engineering. Is it clear to you? জি ভাইয়া। Okay, thank you. Okay. So এখন আমরা ব্যাপারটা বুঝলাম, এখন আমরা দেখব যে কিভাবে রোবোটিকটা স্টার্ট করা যায়, আমরা কিভাবে করতে পারবো। আমরা হয়তো কেউ সিএসসি না, আমরা হয়তো কেউ স্কুলে পড়ি, আমরা হয়তো কেউ অ্যাকাউন্টিং এ পড়ি, নো প্রবলেম। কিছুদিন আগে আমি একটা প্রোগ্রামে ছিলাম যেখানে অ্যামাজনের একজন সিস্টেম আর্কিটেক্ট ছিল ওখানে, বাংলাদেশেরই তিনি আর কি। তো তিনি প্রোগ্রামটাতে ছিল, আমি ওখানে ছিলাম। সো উনি বলতেছে যে অ্যাকচুয়ালি স্কিলটাই বড় ব্যাপার। উনি কিন্তু অ্যাকাউন্টিং অথবা ইকোনমিক্স সেক্টর থেকে, কিন্তু সে অ্যামাজনের সিস্টেম আর্কিটেক্ট। তার স্কিলটা সে ডেভেলপ করেছে, সে অনেক কোর্স করেছে, স্কিল ডেভেলপ করেছে, সে অ্যামাজনে জব পেয়েছে। আরেকটা কথা বলে রাখি, তিনি ওই প্রোগ্রামে বলেছেন, এই ভিডিওটা আমি পাবলিশ করব, ওই প্রোগ্রামে আমি মানে ভিডিওটা পাবলিশ করার সময় পাইনি, বলেছেন যে আমাদের কোম্পানিতে যদি কেউ ফেল না করে তাহলে তাকে প্রমোশন দেওয়া হয় না। অর্থাৎ আমাকে প্রমোশন বা ভালো কিছু করতে হলে ফেল করতে হবে। ফেল মানে আপনি রিস্ক নিচ্ছেন, নতুন প্রজেক্ট করছেন, নতুন ইনোভেশনের চিন্তা করতেছেন, আপনি নতুন কিছু নিয়ে যখনই গবেষণা করবেন তখনই আপনার ফেল হবে। অ্যামাজন যখন দেখে যে 5টার বেশি কারো ফেল নাই, অর্থাৎ ইউ আর নট টেকিং রিস্ক, তুমি রিস্ক নিচ্ছ না, তখন তার প্রমোশন হয় না, বেতনও বাড়ে না। হ্যাঁ, সো রিস্ক নিতে হবে। আপনি একটা জিনিস ফেল করছেন, ফেল করে টোরে যে আউটপুটটা আসছে ওইটাকে আপনি আরেকবার চেষ্টা করলে নেক্সট লেভেলে যেতে পারবেন। হ্যাঁ, আপনাকে ওই নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য সাহসটা রাখতে হবে, না হলে আপনি এটাকে সাকসেস পর্যায়ে নিয়ে যেতে পারবেন না। একবার দুইবার তিনবার ফেল হতে হবে, নো প্রবলেম, বাট নতুন আইডিয়া নিয়ে কাজ করতে হবে, নতুন কিছু নিয়ে কাজ করার, রিসার্চ করার মন মানসিকতা থাকতে হবে। সো আমরা দেখব যে আমরা কিভাবে রোবোটিক্সটা শুরু করতে পারি। আমাদের এই সেক্টরগুলায় আমরা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবো, যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখলেই আমাদের রোবোটিক্সে কাজ করতে পারবো, নো প্রবলেম। তারপর আমরা প্রোগ্রামিংটা শেখার পর কিভাবে মাইক্রো কন্ট্রোলারে কাজ করে, এটা ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর যে কাজগুলো, এগুলো আমরা দেখবো। আমরা আসলে রোবোটিক্সে কাজ করার জন্য যেগুলো দরকার বেসিক্যালি শুরু থেকে, সেগুলাই আমরা শুরু করব। আমাদের ট্রিপলির মতো বিশাল বড় বড় বইয়ের আমাদের এখানে দরকার নেই। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর বড় বড় ডাটাবেসের বই আছে, ডিপ লার্নিং এর বই আছে, বা অ্যালগরিদমের বই আছে, এগুলোর দরকার নেই। আমরা যেটা করব, যেটা দরকার সেটা নিয়ে আমরা শুরু করব। ওকে, তো তার আগে আরেকটা জিনিস আমরা দেখে নেই। এই রোবোটিক্সটা শিখে আমি দেখালাম যে বিভিন্ন কম্পিটিশনে আমি গিয়েছি, চ্যাম্পিয়ন হয়েছি। কি কি কম্পিটিশন আছে, আপনারা এই কম্পিটিশনগুলো দেখে টার্গেট করবেন যে আপনারা কোন কোন সেগমেন্টে কম্পিটিশনে যাবেন। এটা আপনাদের যাদের ইচ্ছে তারা কিন্তু টার্গেট করে ফেলবেন। আমি এখন শো করব। প্রথমে আমি শো করতে যাচ্ছি রোবোওয়ার। এটা আমি একটু কেটে কেটে দেখাবো ভিডিওটা, এত বড় ভিডিও দেখার দরকার নেই, কেটে কেটে দেখাবো। রোবোওয়ার, কিভাবে রোবোওয়ার কম্পিটিশনটা হয় এটা একটু জাস্ট দেখাবো। এবং এই কম্পিটিশনটা বাংলাদেশেও হয়, এটা ইন্টারন্যাশনালি অনেক বড় করে হয়। দেখেন,
only the winner of each group battle automatically goes through to the semi-finals. Gabriel 2, Mace Bot, Carbide, Bar Spinner, Big Nipper, Gripper. জি ভাই দেখা যায়। ওকে, ভেরি গুড। সো এখানে আমরা দেখছি একটা রোবটকে হিট করছে। এই গেমটাতে আপনি রিমোট কন্ট্রোলের মাধ্যমে আপনি দূর থেকে কন্ট্রোল করে আপনার রোবট পরিচালনা করবেন এবং এটার অন্য রোবটকে হিট করলেই পয়েন্ট এবং শেষ পর্যন্ত যার রোবটটা টিকে থাকে, ভালো থাকে, সেই উইন। এটার গেমের সিস্টেমটা এটা খুবই জনপ্রিয় একটা গেম এবং এটার প্রাইস মানিও মোটামুটি অনেক ভালো থাকে। আপনারা চাইলে এই কম্পিটিশনের জন্য এইরকম একটা রোবট বানাতে পারেন। এটার জন্য আপনাকে রোবট রেডি করতে হবে, হ্যাঁ, রোবট বানাতে হবে। Almost got drawn in there. বানাতে পারেন। ওকে, এরপর আমরা দেখি ড্রোন কম্পিটিশন। বেসিক্যালি আমার রোবোটিক্স জগৎটা ড্রোন থেকেই শুরু। ড্রোন নিয়ে আমি মানে আগে থেকেই কাজ করি। ড্রোন কম্পিটিশনে অনেক গিয়েছি আর কি। সো আমি একটু দেখাই ড্রোন কম্পিটিশন। এটা অস্ট্রেলিয়া। আচ্ছা, আমরা দেখছি যে ড্রোনের মধ্যে একটা ক্যামেরা লাগানো আছে। সেই ক্যামেরা দেখে দেখে কিন্তু কন্ট্রোল করতে হচ্ছে। একটা বাউন্ডারি দেয়া আছে, সেই বাউন্ডারিটাতে বারবার ঘুরতে হবে। একটা নির্দিষ্ট সময় দেয়া থাকতে পারে। সেই সময়ের মধ্যে কতবার ঘুরে আসতে পারছেন এটার উপরে আপনি টাইমটা অনুযায়ী, এবং যদি কোথাও ধাক্কা লাগে সেখানে মাইনাস পয়েন্ট পাবেন, ফাউল হবে। এই ধরনের কিছু রুলস থাকে, বিভিন্ন অর্গানাইজার বিভিন্ন ধরনের রুলস দিয়ে থাকে, এইভাবে কম্পিটিশনটা হয়। তবে বাংলাদেশের ক্ষেত্রে এত হার্ড না। আপনাকে ড্রোনের ক্যামেরা দেখে নিয়ন্ত্রণ করতে হবে না, জাস্ট সামনাসামনি আপনি আপনার রিমোট নিয়ে বসবেন, সামনাসামনি কন্ট্রোল করবেন। খুব সহজ আর কি, কিন্তু এটা অনেক কঠিন। এটা অস্ট্রেলিয়াতে। এরপর খুবই জনপ্রিয় একটা কম্পিটিশন দেখায়, যেটা রোবোসকার। যে রোবটটা বানাতেও খরচ কম এবং এটার পার্টিসিপেন্ট অনেক বেশি এবং খুব মজা। একটু দেখি। দেখেন, দুইটা গোল পোস্ট, আপনার অপোজিট গোল পোস্টে গোল দিতে হবে এবং একটা বল থাকবে, যে বলটা নিয়ে গোল দিতে হবে। হ্যাঁ, এই তো, কে কতটা গোল দিতে পারে। খুব মজার একটা গেম এবং এটা বানানো খুব ইজি। রোবোসকার বানানো আমরা আমাদের এই কোর্সে শিখবো কিন্তু, হ্যাঁ, কিভাবে এই টেকনিক্যাল টার্মগুলো সবকিছু শিখবো, কোড সহ দেখাবো, সবকিছু দেখাবো। বাট আপনাদের এই ইকুইপমেন্টগুলো কিন্তু লাগবে, এগুলো আপনারা রাখবেন, তাহলে খুব ভালোভাবে শিখতে পারবেন। আমিও চাচ্ছি আপনারা খুব ভালোভাবে শিখেন, হাতে কলমে শিখেন, সেভাবে চেষ্টা করব। কারণ আমরা কিন্তু প্র্যাকটিক্যালি কাজ করেছি, আমাদের ল্যাব আছে, প্রতিদিন রিসার্চ হয় একটার পর একটা। দেখতেই পাচ্ছেন আমার টেবিলে দুইটা রোবট, এখানে বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট আমার টেবিলে, মাইক্রো কন্ট্রোলার, নানাবিধ জিনিসপত্র। কারণ আমাদের এখানে ল্যাবে কিন্তু টোটালি কাজ হচ্ছে। এখন আমি কিন্তু ল্যাব রুমেই আছি অবশ্য। এনিওয়ে, তারপর আসি লাইন ফলোইং রোবট। লাইন ফলোইং রোবটটা আমরা একটু দেখি। আচ্ছা, লাইন ফলোইং রোবট লাইন ফলো করে চলে। এখানে আজান দিচ্ছে, আমরা একটু বিরতি নেই। হ্যাঁ, আজানটা শেষ হোক।
ওকে, সো লাইন ফলোইং রোবট আমরা দেখলাম যে লাইন ফলো করে চলে এবং এখানে আরো অবস্ট্যাকল থাকতে পারে, সেগুলো অ্যাভয়েড করে আমার গন্তব্যস্থলে পৌঁছাতে হবে এবং দ্রুত আমি যেতে পারি, এটাও একটা বিষয়। এবং পারফেক্টলি যেতে হবে, কোনো ফাউল করা যাবে না, অর্থাৎ লাইন বিচ্যুত হওয়া যাবে না। বাস, এই যে সো এগুলো হচ্ছে কম্পিটিশন। সো এখানে আমরা যারা আছি তাদের কারো কি কম্পিটিশনে যাওয়ার ইচ্ছা আছে? আপনাদের কারো একটু মতামত দিবেন, তাহলে কম্পিটিশন রিলেটেডও কিছু টপিক হয়তো বলতে পারি। জি ভাইয়া। ভাইয়া আমি অলরেডি যাই জি রেগুলার, ভাইয়া আছে। আই মিন কোভিড এর আগ পর্যন্ত রেগুলার যাইতাম। আচ্ছা, কোন কম্পিটিশনে যেতেন? আমি রোবো সকার আর রোবো সকার এন্ড রোবো ফাইট এন্ড ড্রোন বেসিক্যালি। আমি হলাম গিয়ে ওগুলো অপারেট করতে পারি, বাট আমি বানাইতে পারি না। এই কারণেই মেইনলি আপনার কাছে আসা, যে কিভাবে বানাইতে হয় এটা একটু শিখা। ওকে, মানে আমি হলাম কি আমার সবগুলা আমার সিনিয়র বড় ভাই বানায় দিছে, ওনার সঙ্গে এক টিমে কাজ করতাম, ওনাকে দেখতাম, নিজের ইন্টারেস্ট জাগে, বাট আলটিমেটলি শিখাটা হয়নি। এই জন্যই আপনার কাছে আসা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ। আমার মেইনলি দেশের ভিতরেই এই পর্যন্ত কম্পিটিশন করে আসছি, দেশের বাইরে যাওয়ার ওইভাবে সুযোগ হয়ে ওঠে নাই, লাইক ফ্যামিলি থেকে ওইভাবে পারমিশন দেয়নি, তো এই আর কি। দেখেন, আমি যখন দেশের বাইরে গিয়েছিলাম না, তো একটা ব্যাপার হচ্ছে, একটা পর্যায়ে লাগে, অর্থাৎ আমি যখন ভালো পারফরমেন্স করছি, এটা যদি আপনার ইনস্টিটিউট যদি বুঝতে পারে বা মনে হয় আপনাদের প্রতি কনফিডেন্সটা আসে, ভার্সিটি থেকে কিন্তু ইনভেস্ট করে। অর্থাৎ আমি যখন ইন্ডিয়া গিয়েছিলাম, প্রথমবার যখন গিয়েছিলাম, আমাদের 1,40,000 টাকা দিয়েছিল ফেয়ার। আমি যখন কানপুরে গিয়েছিলাম, ফেয়ার এত বেশি লাগে, কারণ একেবারে ইন্ডিয়ার শেষ মাথা ওইটা, লখনৌতে গিয়েছিলাম। সো ভার্সিটি থেকে সহায়তা করেছে, এরকম সহায়তা করতেই পারে। হ্যাঁ, আপনাদের যখন আপনারা ভালো পারফরমেন্স করবেন, আর একটা কম্পিটিশনের যখন আপনার জন্য টোটালি যখন একটা রোবট রেডি, প্রত্যেকটা কম্পিটিশনে দেখবেন ফার্স্ট সেকেন্ড থার্ড আসতেছে, যদি পারফেক্ট হয়। যখন দেখবেন ফার্স্ট সেকেন্ড হওয়া শুরু করছে, সবগুলোতেই একই হচ্ছে। বাট প্রথম প্রথম না হওয়ার কথাই, কারণ আমিও প্রথম অনেক বার ফিরে এসেছি। এটা প্রথমে হয় না, একটু চেষ্টা করতে হয়, একটু লেগে থাকতে হয়। আর যখন লেগে থাকতে থাকতে আপনি ওই পজিশনে চলে আসবেন, তখন দেখবেন প্রত্যেকটা কম্পিটিশনে আপনার আলহামদুলিল্লাহ প্লেস আসতেছে। তো তুমি কি কোনো কম্পিটিশনে কোনো উইনার হয়েছো? স্যার, ভাইয়া রানার্স আপ ছিলাম, কোথায়? 2-3 বার রানার্স আপ ছিলাম, ড্রোনে এন্ড সকার বটেও। আচ্ছা, আর রোবো ফাইটে একবারও চ্যাম্পিয়ন হই নাই। ড্রোনে কোন কম্পিটিশনে গিয়েছিলেন? ড্রোনে আপনার ইসোনেন্সে, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেক, আইইউটি, হ্যাঁ, হ্যাঁ। ওখানে রানার্স আপ ছিলাম। এছাড়া সকার বটে আমি 2-3 বার চ্যাম্পিয়ন ছিলাম, মানে রানার্স আপ হয়েছিলাম। এমআইএসটি তে, আই থিংক বিইউবিটিতে সেকেন্ড রানার্স আপ ছিলাম আমি আর আমার ওই সিনিয়র বড় ভাই যে আসছিল। আমরা তারপরে এনএসইউ, আইইউবি আছে এরকম 2-1 জায়গায়, মাইন্স পার্কস, অস্টে, এরকম। ভেরি গুড, ভেরি গুড। কম্পিটিশন তুমি করেছো, এটা অনেক ভালো একটা বিষয়। কম্পিটিশন করতে হবে, লেগে থাকতে হবে আর কি, কারণ অনেক বড় বড় কম্পিটিশন আছে দেশের বাইরে। বাংলাদেশে তো এগুলো হয় ন্যাশনালি আর কি, বাট দেশের বাইরে এগুলো অনেক বড়, যেখানে মিলিয়ন ডলার প্রাইস মানি। ওকে, সো যারা আরেকজনের রেসপন্স পেলাম যে কম্পিটিশন করতে চায়, তো আপনি কোন সেগমেন্টটা পছন্দ করছেন কম্পিটিশনের জন্য? ভাইয়া রোবো সকার, লাইন ফলোয়ার রোবট, ওকে ওকে, ভেরি আর গুড। ড্রোন রেস। ওকে, রোবোসকার এটা বানানো আপনাদের এখানে কোর্সের মধ্যেই আছে, ড্রোনও আছে। লাইন ফলোইং রোবটটা আমি কোর্সের মধ্যে রাখিনি, কারণ এটা লাইন ফলোইংটা আর কি মোটামুটি বেসিক আর কি, কিন্তু অ্যাডভান্স লেভেলে করতে গেলে হ্যাঁ অনেক কিছু শিখতে হয়। সো আমি লাইন ফলোইংটা এখানে রাখিনি আর কি, কারণ লাইন ফলোইংটা আমি আসলে কোর্সের ভিতরে রাখিনি এবারে। বাট আপনারা যদি করতে চান, হ্যাঁ করতে পারেন, কারণ আমরা যেটা শেখাবো সেটা শেখার পর আপনারা লাইন ফলোইং বানাতে পারবেন। আমরা এই কোর্সটার যেগুলো মডিউল শেখানো হবে সেটা শিখে আপনি বানাতে পারবেন। বাট একেবারেই লাইন ফলোইং রোবট বানাই দিচ্ছি এই কোর্স, এই মডিউলটা আমি এখানে রাখিনি, বুঝতে পেরেছেন? বাট আমার কোর্স শিখে আপনারা এটা বানাতে পারবেন। আর রোবোসোকার অবভিয়াসলি ড্রোন, এটাও তৈরি করার ইয়ে করা আছে, মানে সেগমেন্ট আছে, কোর্স আউটলাইনে আছে। এবং
যেটা বলতে চাই রোবোসকার বানাতে আপনার কম খরচ হবে, ড্রোনে একটু খরচ বেশি হবে, কারণ ড্রোনের ইকুইপমেন্ট গুলোর দাম অনেক বেশি। ল্যান্ড ফলিংয়েও মোটামুটি একটা কস্ট আছে, খুব বেশি না, বাট ড্রোনেরটা একটু বেশি। আচ্ছা, এছাড়া আর কারো ইন্টারেস্ট আছে কম্পিটিশনে যাওয়ার, নাকি আপনারা শুধু প্রজেক্ট করতে চান? ভাই আমি 5টা কম্পিটিশনে করছিলাম, তার মধ্যে হচ্ছে বগুড়াতে 2টা হয়, ওখানে আমি ফার্স্ট পাঁচটা হই মানে কি বগুড়াতে। পাবনা ইউনিভার্সিটি? আমি হচ্ছে ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটে পড়ি এখন। আচ্ছা আচ্ছা, ড্যাফোডিল পলিটেকনিকে পড়ছেন, আচ্ছা আচ্ছা, ওকে। আমি হচ্ছে বগুড়া জেলায় কম্পিটিশন হয় আমাদের 2টা, ওখানে 2টাতে ফার্স্ট হয়েছিলাম। আচ্ছা, বগুড়াতে কোথায় তারপর হচ্ছে কম্পিটিশন? আমাদের বগুড়া জেলা স্কুল। বগুড়া জিলা স্কুল? হ্যাঁ, ওখানে রোবোটিক্সের কম্পিটিশন হয়? ওখানে হচ্ছে যে বিজ্ঞান মেলা যেটা বলা হয়, ওখানে অনেকে আচ্ছা, অনেক প্রজেক্ট নিয়ে আসে আর কি। প্রজেক্ট নিয়ে আসে, ভেরি গুড। প্রজেক্টের হ্যাঁ, কি প্রজেক্ট ছিল আপনার? কি প্রজেক্ট ছিল আপনার? আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, এনিওয়ে মনে হয় নেট প্রবলেম, শুনতে পাচ্ছে না। এনিওয়ে, সো এরপর আমরা আসি, আর কারো কি কোনো ইন্টারেস্ট আছে তাহলে আমাদের সাথে একটু শেয়ার করতে পারেন, ওই অনুযায়ী আমি কোর্স মডিউলটা হয়তো সাজাতে পারি। আর কেউ কোনো কম্পিটিশনে যেতে চান, নাকি শুধু প্রজেক্ট নিয়ে কাজ করতে চান? রোবোটিক্স শেখার উদ্দেশ্যটা কি? আমি ফাইনাল সেমিস্টারে ফাইনাল ইয়ার প্রজেক্ট কমপ্লিট করার জন্য শিখতে যাচ্ছি একটা, আর আরেকটা হচ্ছে গিয়ে নেক্সট যদি সুযোগ পাই তাহলে দেশের বাইরে যদি কম্পিটিশনে যেতে পারি আমার জন্য সুবিধা হইতো। আমার সিনিয়র বড় ভাই যার সাথে আগে যেতাম সে গ্রাজুয়েশন করে বের হয়ে গেছে আর জব নিয়ে ঢাকার বাইরে চলে গেছে ময়মনসিংহে। তো এখন আর সেও নাই, আমি কাইন্ড অফ একা পড়ে গেছি এই জন্য। আচ্ছা আচ্ছা, আপনি কোন ইউনিভার্সিটিতে? আইএসটি? আমি এআইবি। এআইইউবি, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তুমি তো মনে হয় কথা বললা একটু আগে, তাই না? জি স্যার, জি ভাইয়া। ওকে ওকে ওকে, ভেরি গুড। এরপর আসি, বাংলাদেশ রোবট অলিম্পিয়াড, এই সেগমেন্টটা আমি এখানে রেখেছি। বেসিক্যালি আমার মনে হয় এখানে একজন স্কুলের স্টুডেন্ট আছে, স্কুল বা কলেজের, রাইট? সো তার জন্য জি ভাইয়া। হ্যাঁ, তার জন্য এই সেগমেন্টটা আপনি যেটা করবেন, বাংলাদেশ রোবট অলিম্পিয়াড, এটা সার্চ দিবেন, ওদের ওয়েবসাইটে দেখবেন ওদের কম্পিটিশন সম্ভবত সেপ্টেম্বরে। তো ওদের কিছু ক্যাটাগরি আছে, যেমন রোবট গ্যাদারিং, ক্রিয়েটিভ ক্যাটাগরি, এগুলোতে পার্টিসিপেট করতে পারবেন খুব ইজিলি। এখানে একটা স্কোর তোলা যায় বিকজ অফ যারা এখানে সব জুনিয়র, তো এখানে কিন্তু ভার্সিটি স্টুডেন্ট নট অ্যালাউড, আই মিন একটা এজ লিমিটেড থাকে। সো ম্যাক্সিমামই যারা ছোটরা আছে হয়তো দেখা যায় যে সিনিয়র কার থেকে কোনো প্রজেক্ট করে নিয়ে আসে বা এরকম। আপনি একটুখানি ট্রাই করবেন। আমার স্টুডেন্ট এখান থেকে, আমার এখানে একজন স্টুডেন্ট আছে মেশিন লার্নিং এর কোর্স করেছে, ও বাংলাদেশ রোবট অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন হয়েছে, গোল্ড মেডেল পেয়েছে। সো আপনি এইটা বাসায় দেখবেন বাংলাদেশ রোবট অলিম্পিয়াডে এবার কি কি সেগমেন্ট আছে, এবং আপনি আইডিয়া বের করবেন যে কি কি প্রজেক্ট দেয়া যেতে পারে। হ্যাঁ, এই জিনিসটা মাথায় রাখবেন। হ্যাঁ, ঠিক আছে? জি ভাইয়া। ওকে ওকে, আচ্ছা। অ্যাট লিস্ট উই নিড টু স্টার্ট, আমরা এখন স্টার্ট করার জন্য অ্যাট লিস্ট যা যা লাগবে, বেসিক ইলেকট্রনিক্স। বেসিক ইলেকট্রনিক্সটা আমরা শিখবো। বেসিক ইলেকট্রনিক্স বলতে অনেক কিছুই আছে, বাট আমাদের প্রজেক্টগুলো রান করার জন্য, আমাদের এই কোর্সটা রান করার জন্য বা রোবোটিক্স শেখার জন্য যেগুলো ইকুইপমেন্ট আপনাদের প্রয়োজন হবে, সেই ইকুইপমেন্টগুলো নিয়ে আমরা আলোচনা করব। সেই ইকুইপমেন্টগুলো যাতে আপনার কোনো প্রবলেম না হয়, বেসিক জিনিসগুলো আমরা শিখবো এখানে। মাইক্রো কন্ট্রোলার, সো বেসিক ইলেকট্রনিক্সটা আমরা শিখবো, মাইক্রো কন্ট্রোলারটা শিখবো। অর্থাৎ মাইক্রো কন্ট্রোলারে কি আছে, কোন পিনে কি কাজ করে, কিভাবে কাজ করে, কি প্রোগ্রাম দিলে কি কাজ করে, মাইক্রো কন্ট্রোলার কত প্রকার, কি কি আছে, এবং কোনটাতে অপারেটিং সিস্টেম দেয়া যায়, কোনটাতে যায় না, এই বিষয়গুলো আমরা মাইক্রো কন্ট্রোলার সেগমেন্টে শিখবো। প্রোগ্রামিং, যে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যাট লিস্ট জানতে হবে। একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যাট লিস্ট জানতে হবে। তার মধ্যে আমি এখানে আপনাদের সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা রাখছি, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা বেসিকটা রাখছি, যেটা আমাদের এই সেশনটা অর্থাৎ এই রোবোটিক্স কোর্সটা পরিচালনা করতে সহজ হবে। এই জন্য যেভাবে শেখানো প্রয়োজন আমি সেভাবে শেখাবো ইনশাআল্লাহ। তো এখানে কিছু বেসিক ইলেকট্রনিক্স এর টপিক তুলে ধরেছি, এখন এটা বিস্তারিত বর্ণনা করার দরকার নেই। মাইক্রো কন্ট্রোলারসে আসি। অনেক ধরনের মাইক্রো কন্ট্রোলার আছে, 8051, এভিআর, পিআইসি,
তার মধ্যে আমরা যেটা ব্যবহার করব, যেটা সহজলভ্য এবং যেটা সহজ হবে আমাদের জন্য, আরডিনো উনো। এটা বেসিক্যালি স্টার্টের জন্য খুব বেটার। ইটস আ মাইক্রো কন্ট্রোলার বোর্ড। এটা হচ্ছে একটা মাইক্রো কন্ট্রোলার বোর্ড যার মধ্যে মাইক্রো কন্ট্রোলার এটা, এবং এই মাইক্রো কন্ট্রোলারটাকে সঠিকভাবে পরিচালনার জন্য, ভালোভাবে পরিচালনার জন্য এই যে পিন আউট করা হয়েছে, কিভাবে পাওয়ার দেওয়া যায়, পাওয়ার সেগমেন্ট করা হয়েছে। যেমন এখানে 20 ভোল্ট পর্যন্ত পাওয়ার দিতে পারবেন, এটার মাধ্যমে কম্পিউটারের প্রোগ্রাম দিতে পারবেন। সো এরকম একটা বোর্ড তৈরি করা হয়েছে যেটা মাইক্রো কন্ট্রোলারে কোড করতে খুব সহজ হবে। হ্যাঁ, খুব সহজে মাইক্রো কন্ট্রোলারে কোড করা যাবে। এটা হচ্ছে আরডিনো বোর্ড। তো আমরা এই আরডিনো বোর্ডটা সবাই নেব। টাকার জন্য বা দাম বেশি এই জন্য কেউ এটা কিনবেন না, এরকমটা করবেন না, কারণ শিখতে হলে একটু খরচ করতে হবে। এই বোর্ডটা আমরা সবাই নেব। হ্যাঁ, এবং আমি আপনাদেরকে একটু সাজেস্ট করব যে আমাদের একটা স্টার্টিং কিট দেয়া আছে, যেখানে আপনাদের সব ইকুইপমেন্ট গুলো আমরা রেখেছি। আমি একটু কিটটা দেখাই। আচ্ছা, আমাদের স্টার্টিং কিটে আমরা কি কি পাচ্ছি? এটা দেখাচ্ছি আমি। হ্যাঁ, দেখাচ্ছি স্টার্টিং কিটে কি কি পাচ্ছেন দেখাচ্ছি। আমার কাছে অলরেডি আরডুইনো উনো, তারপরে হচ্ছে আল্ট্রাসনিক সেন্সর, এগুলো কিছু কয়েকটা সেন্সর আছে আমার ওকে কাছে। ওকে ওকে। সো এখানে আমি একটু সার্চ দিই, রোবোটিক্স স্টার্টিং কিট। আপনারা আলাদা করেও নিতে পারেন, বাট আমাদের এটা একটা পুরো সেট আছে। এটা রোবোটিক স্টার্টিং কিট উইথ নিনজা X2 চেসিস। এখানে আমাদের ডিজাইন করা প্রোডাক্ট আছে। এই যে চেসিসটা দেখতে পাচ্ছেন, এটা আমরা সেন্সর ইউজ করব এটাতে। সো এখানে চেসিসটা আমাদের ডিজাইন করা টোটালি। এখানে আপনারা পাবেন নিনজা X2 চেসিস। এখানে মোটর থাকতেছে দুইটা। হ্যাঁ, এটা দুইটা মোটর থাকতেছে, চেসিসটা থাকতেছে, এবং সোনার সেন্সরের একটা হোল্ডার, অর্থাৎ এই যে মাথাটা, এটা থাকছে। সোনার সেন্সর একটা থাকছে, মোটর ড্রাইভার L298 একটা থাকছে, আরডিনো উনো একটা থাকছে, তারপর ওয়্যার যেগুলো তার আর কি, এগুলো 60টা থাকতেছে, 60 পিস থাকতেছে। আচ্ছা, সার্ভো মোটর থাকতেছে একটা, তারপর ব্লুটুথ মডিউল থাকতেছে একটা, ব্যাটারি কেস থাকতেছে একটা, অর্থাৎ ব্যাটারি যেখানে বসানো হবে, ব্যাটারি থাকতেছে দুইটা, ব্যাটারি চার্জার থাকতেছে একটা, ব্রেডবোর্ড থাকতেছে একটা, বাজার থাকতেছে একটা, বাজার মানে সাউন্ড। এই একটা টোটাল প্যাকেজ, যেটার প্রাইস হচ্ছে 2459 টাকা। আরেকটা কিট আপনাদের লাগবে, যেটা আমরা আইওটির কাজে ব্যবহার করব। আইওটি স্টার্টিং কিট, এখানে যাই। আচ্ছা, আইওটি স্টার্টিং কিট, এই যে এটা লাগবে। এটা দাম বেশি না, 467 টাকা। এটা ESP 626 এর একটা নোটে একটা রিলে মডিউল দেয়া আছে। হ্যাঁ ভাই, এগুলো আমার কাছে আছে। আচ্ছা, রিলেও আছে আর নোড এমসিইউটাও আছে। ভেরি গুড। যাদের কাছে আছে ভেরি গুড, বাট যাদের কাছে নাই তারা কাইন্ডলি কালেক্ট করে নেবেন, কারণ আমরা চাচ্ছি লাইভে শিখতে। হ্যাঁ, এখানেই শিখে ফেলতে। সো এটা মাথায় রাখবেন। এরপর আসি। সো এখানে আমি দেখিয়েছি যে আরডিনোতে প্রোগ্রাম করার জন্য এটা একটা এক্সাম্পল প্রোগ্রাম। এখানে কিছু এক্সাম্পল প্রোগ্রাম আমি দিয়ে রেখেছি। আচ্ছা, এখন আমাদের রোবোটিক্সটা শেখার যে অপরচুনিটি গুলো, তার মধ্যে একটা কম্পিটিশনটা আমরা ইতিমধ্যে দেখেছি। রিসার্চের ক্ষেত্রটা এটার অনেক বড়। আপনি চাইলেই অনেক কিছু রিসার্চ করতে পারেন রোবোটিক্সে। যেমন অটোমেশন কার, এটা নিয়ে এখনো রিসার্চ খুব একটা সাকসেসফুল না। হ্যাঁ, বাংলাদেশে আসেনি, আমেরিকাতে কিছু কিছু জায়গায় ব্যবহার হচ্ছে, কিন্তু এখনো রিসার্চ চলতেছে। রোবোটিক্সের অনেক সেগমেন্ট নিয়ে রিসার্চ করা যায়। যেমন এই যে আমাদের এটা রিসার্চ প্রজেক্ট, এটা একটা রিসার্চ প্রজেক্ট ওয়ান কাইন্ড অফ। সো তারপর আমার যেটা রোবট ছিল বঙ্গ, সেটা নিয়ে আমি রিসার্চ পেপার লিখেছি। সো এইভাবে আপনারা যদি রিসার্চ করেন, আর রিসার্চ করার উদ্দেশ্য হলো যে আপনি রিসার্চ করলেন, সেখান থেকে একটা আউটপুট পেলেন, একটা রেজাল্ট পেলেন। সেটা হতে পারে সাকসেস অথবা ফেল, নো প্রবলেম। বাট যে আউটপুটটা পেয়েছেন, সেই আউটপুটটা একটা পেপারে লিপিবদ্ধ করা, যেটাকে বলা হয় রিসার্চ পেপার। এবং সেই পেপারটা আপনার কোনো কনফারেন্সে, কোনো জার্নালে সাবমিট করেন। আগের যেমন বিজ্ঞানী আইনস্টাইন, এরা কিন্তু রিসার্চ পেপার লিখতো। ওদের যে সূত্রগুলো আবিষ্কার করেছে, অবশ্যই পেপার আছে, ডকুমেন্ট আছে, সেই ডকুমেন্টটা আপনাকে রাখতে হবে। আপনারা যখন সাবমিট করবেন, আপনাদের কিন্তু স্কলারশিপের সুযোগ আসবে, আপনি ভার্সিটিতে টিচার হওয়ার সুযোগ আসবে, আপনার প্রমোশনের সুযোগ আসবে। এটা অনেক বড় একটা পারপাস। এই যে রিসার্চের বাজেটও অনেক বেশি। আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন? আমাদের সকলেরই রিসার্চ করতে হবে। আর রোবোটিক্সের সেক্টরটা অনেক বেশি।
যেমন কিছুদিন আগে অক্সিজেনের সংকট হলো, আপনি অক্সিজেন প্ল্যান নিয়ে রিসার্চ করেন, অক্সিজেন প্ল্যান বানানো খুবই সহজ, আপনি বানাতেই পারেন। একটু ক্রিটিক্যাল ইস্যু আছে কিছু, এগুলো সলভ করলে আপনি বানাতে পারবেন। আমরা এটা নিয়ে একটু রিসার্চ করেছিলাম আর কি, অক্সিজেন প্ল্যান নিয়ে, অক্সিজেন জেনারেটর নিয়ে অ্যাকচুয়ালি। তারপর জবের সেক্টরটার ক্ষেত্রে বলবো, এই রোবোটিক্স সেক্টরটা যেহেতু ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা এসেছে, এটা ডিমান্ড অনেক বেশি। বিশেষ করে আমাদের এই কোম্পানিতে আমি রোবোটিক্স ইঞ্জিনিয়ার বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করেছে এমন পার্সন খোঁজার জন্য অনেক সার্কুলার দিয়েছিলাম, খুব একটা পারফেক্ট পাইনি। বাট এখন যাদেরকে চুজ করা হয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো কাজ করতে পারে, সে বুয়েট থেকে ইন্টার্ন করে আসছে, মোটামুটি ভালোই। সো পাওয়া যায় না কিন্তু, এবং এদের ডিমান্ড অনেক বেশি। বিশেষ করে বাংলাদেশে ইন্ডিয়ান একটা কোম্পানি আছে রোবোটিক্স এর কাজ করে, আইওটি রিলেটেড। ওদের প্রথম স্যালারি যেটা, আই মিন প্রথম বলবো মিনিমাম স্যালারি আর কি 3 লাখ টাকা। এই সেক্টরটা অনেক ডিমান্ডেবল, আর কিছুদিন পর আরো বেশি ডিমান্ডেবল হবে। ওকে, সো আশা করি বোঝাতে পেরেছি। কিছু কম্পিটিশনের এখানে নাম উল্লেখ করেছি, এটা আসলে এমআইএসটি রেভলিউশন, জেবিআরটিসি রোবোটিক কম্পিটিশন, জেবিআরটিসি এটা আমাদেরই কোম্পানি, টেকনোক্রেসি, স্টুডেন্ট স্টার্টআপ এটা গভর্নমেন্টের কম্পিটিশন। ইন্টারন্যাশনাল কিছু কম্পিটিশন এখানে নাম দিয়েছি, যেমন টেক রিডি আইআইটি কানপুর, এটা ইন্ডিয়াতে হয়, এটা উপমহাদেশের মধ্যে সবচেয়ে বড় কম্পিটিশন, এখানে অনেক বড় কম্পিটিশন হয়, এটা অনেক বড় কম্পিটিশন। টেক ফেস্ট, তারপর ইউআরসি যেটা রোভার চ্যালেঞ্জ, এটা আমেরিকাতে হয়, বাংলাদেশ থেকে প্রতি বছরই পার্টিসিপেট করে। অনেক কম্পিটিশন আছে, এটা আপনারা খুঁজে দেখতে পারবেন। সো আমি লাইফে আমার রিসার্চ করতে বেশি পছন্দ, মোটামুটি ভালো লাগে, ইন্টারেস্ট পাই আর কি, মানে এটাতে প্যারা লাগে না আর কি এখন। হ্যাঁ, কারণ এটা আমার একটা প্যাশন। প্যাশন হচ্ছে সেটা যেটা আপনার যেটা করতে ভালো লাগতেছে মন থেকে, আপনার কষ্ট লাগতেছে না, চাপ লাগতেছে না ব্রেনে, সেটাই হইতেছে প্যাশন। এটা আমার একটা প্যাশনের মতো। তো অনেক প্রজেক্ট করা হয়েছে লাইফে, তার মধ্যে কিছু প্রজেক্ট উল্লেখ করব আর কি। যেমন আমরা একটা টারবাইন তৈরি করেছি, ওয়াটার টারবাইন, যেটা বাসা বাড়িতে ইউজ করার জন্য, সেখান থেকে ইলেকট্রিসিটি উৎপন্ন হয়। এটা আমার একটা ডিজাইন, এটা আমাদের একটা ডিজাইন। এই যে ডিজাইনের কিন্তু একটা ব্যাপার আছে, আপনারা চাইলে ডিজাইনিং শিখতে পারেন, আমাদের এখানে 3D ডিজাইন এগুলো কিন্তু সলিডওয়ার্কস এ করা, সলিডওয়ার্কস থেকে এটা কি শটে করা আর কি। আচ্ছা, তারপর ড্রোন আমি তৈরি করেছি, অনেক ড্রোনই আছে। এটা আমার একটা ড্রোন নিনজা, এটা 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 হচ্ছে ব্ল্যাক নিনজা। এটা একটা ফ্লাইং ভিডিও আছে, একটু দেখেন, এটা অনেক আগের আছে। এই ড্রোনটার মধ্যে মোটামুটি অনেক কিছু সেটআপ দেয়া আছে। এটা আমার বানানো সেকেন্ড ড্রোন, প্রথম দিকে যখন ড্রোন বানাতাম, এটা প্রথম ড্রোন, একেবারে বাচ্চা কালে। এটা ছোট ড্রোন, একবারে হাতের মুঠোয় রাখা যায়, ন্যানো একটা ড্রোন, হাতের মুঠোয় রাখা যায়। এটা একটা ফ্লাইং ভিডিও রাখছি আমি। সত্যি অনেক বাতাস। দেন দিস ইজ এডুকেশনাল রোবট। এটা প্লাস্টিক কেটে, মানে আই মিন প্লাস্টিক উড, যেটা পিভিসি কেটে কেটে আমি তখন বানিয়েছিলাম, লুকটা এরকম ছিল, যেটা এই যে এখানে কথা বলতে পারে, এখানে কিছু ভিডিও আছে, ডান্স করতে পারে। এটা প্লে করার দরকার নেই, কারণ আপনারা ইউটিউবে দেখতে পারবেন আমাদের রোবোটেক ভ্যালির যে চ্যানেল আছে সেখান থেকে। এটা আবার পরে 3D ডিজাইন করেছি, তারপর লাস্ট লুকটা আমি এরকম এনেছি। এটার পরে আরো আপডেট করা হয়েছে, এটার পরে আরো আপডেট করা হয়েছে। এই যে একজন স্টুডেন্ট কথা বলতেছে আমার রোবটের সাথে, ইটস নট, শি ইজ নট স্টুডেন্ট, সে অফিসে এসেছিল। এটা আমার আরেকটা রোবট ছিল, আরো কিছু রোবট, এই যে একটা রোবট। সো আরো অনেক কিছু প্রশ্ন, মানে আই মিন রোবট আছে। সো এবং রোবোটেক ভ্যালি এটা আমাদের ফেসবুক পেজ, সবাই অ্যাক্টিভ থাকবেন, এখানে আপডেট কিছু পাবেন। আমাদের যেটা, এটা একটা অফিসিয়াল গ্রুপ আমাদের, এবং এটা আমাদের ওয়েবসাইট, এবং দিস ইজ মি, যারা আমার সাথে কানেক্ট হতে চান আমার ফেসবুক আইডি এটা, কানেক্ট হতে পারেন। এবং আপনাদেরকে বলে রাখি, আপনাদের হোয়াটসঅ্যাপে যে গ্রুপটা দেওয়া হয়েছে ফেসবুকের, রোবোটেক ভ্যালি স্টুডেন্টস, ওখানে সবাই জয়েন করবেন। আপনাদের যেগুলো হোমওয়ার্ক আমি দেব সেগুলো ওখানে সাবমিট করবেন, আপনাদেরকে কিছু হোমওয়ার্ক আমি দেব, সেগুলো ওখানে সাবমিট করবেন। ওকে, কারো কোনো প্রশ্ন আছে এই পর্যায়ে?
জি ভাই, কোয়েশ্চেন ছিল একটু। শিওর 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 বলো। জি ভাই, আমাদের ক্লাস এক্স্যাক্টলি কয়টা হবে উইকে? উইকে আমি রেগুলার ক্লাস নিতে চাচ্ছি আপনাদের, যাতে আপনারা মানে স্পিডটা যাতে হারাই না যায় আর কি। আপনাদের যে প্রথম প্রথম যে একটা গতি থাকবে রোবোটিক্সে কাজ করার, পরবর্তীতে এটা যেন লুজ না হয়ে যায়। আমি এটা রেগুলার নিতে চাচ্ছি, রেগুলার মানে প্রতিদিন? প্রতিদিন প্রতিদিন নিতে চাচ্ছি। ওকে। আচ্ছা, প্রতিদিন নিতে চাচ্ছি, বাট শুক্রবার আগামীকালকেও নিতে চাচ্ছি, কারণ আমি অফিসে আসবো, আমি নিতে চাচ্ছি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনাদের ইকুইপমেন্টটা যদি আপনারা কালেক্ট করে ফেলেন, দেন আমার রেগুলার নিতে কোনো প্রবলেম হবে না। কারণ ইকুইপমেন্ট না থাকলে দুই একজন স্টুডেন্টের কাছে আসছে, তারা করবেন, বাকিরা কিন্তু করবেন না, তখন আমারও একটা খারাপ লাগবে না পারলে জিনিসটা। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন আছে কি? না ভাইয়া। ওকে, ভেরি গুড। আচ্ছা, এরপর ভাইয়া, হ্যালো। হ্যাঁ, বলেন। ভাই আমি তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা না পারলেও কি রোবোটিক্স নিয়ে কাজ করা যাবে? আমি এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে শেখাবো তো। ও আচ্ছা। আচ্ছা আচ্ছা, সো আরেকটা জিনিস বলে রাখি, নেক্সট ক্লাসে কি থাকতেছে আমাদের বেসিক ইলেকট্রনিক্স। আচ্ছা, ওই ক্লাসে আমাদের আরডিনো ইনস্টল কিভাবে করতে হয় এটা আমি নেক্সট ক্লাসেই দেখাবো। যাদের আরডিনো ইনস্টল, আরডিনো আইডি একটা সফটওয়্যার, এটা ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আর না করলেও সমস্যা নেই, নেক্সট ক্লাসে আমি দেখাবো। এবং আপনাদেরকে অনুরোধ, সেটা হচ্ছে আপনারা আপনাদের ইকুইপমেন্টগুলো কালেক্ট করে রাখবেন, যে ইকুইপমেন্টগুলোতে আমরা শিখবো। ওকে, আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে, সো আমি আজকের সেশন শেষ করব। আগামীকালকে আমাদের যেটা কোর্স, আগামীকালকে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে বেসিক ইলেকট্রনিক্স। বেসিক ইলেকট্রনিক্সটা আমরা আগামীকালকে শিখবো, এবং সাথে যদি সুযোগ হয় প্রোগ্রামিংটা একটু শিখে নেব, না হলে প্রোগ্রামিংটা তারপরের দিন। এবং প্রোগ্রামিংটা শেখার পর এর পরের দিন থেকে আমরা মোটামুটি আমরা হার্ডওয়্যার নিয়ে আর কি, মানে প্রোগ্রাম দেওয়া শুরু করবো, অর্থাৎ ফিজিক্যালি কিছু আউটপুট দেখতে পারবো। ঠিক আছে, সো আপনারা দয়া করে ইকুইপমেন্টগুলো কালেক্ট করে নেবেন। ওকে ভাইয়া আমি ওয়েবসাইটে এখনো নগদ নাম্বারটা মানে পাই নাই।